2023 সালের নভেম্বরের 2 তারিখ তিরুপতিতে পৌঁছানোর পর পরের দিন অর্থাৎ 3 নভেম্বর শ্রী ভেঙ্কটেশ্বর বালাজিকে দর্শন করে এবার আমরা আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের সূচনা করেছিলাম। তিরুপতিতে শ্রী ভেঙ্কটেশ্বর বালাজি দর্শনের জন্য অনলাইন বুকিং সহ বিভিন্ন প্রকার দর্শনের পদ্ধতির বিস্তারিত বিবরণ এবং তিরুপতির অন্যান্য মন্দিরগুলি কিভাবে দর্শন করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ তিরুপতি ভ্রমণ সিরিজের উপর মোট 3টি ভিডিও এর আগে চ্যানেলে দেওয়া আছে। তিরুপতি যাওয়ার পরিকল্পনা করার আগে তিরুপতি ভ্রমণ সিরিজের এই ভিডিওগুলি উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিলে অবশ্যই বালাজি দর্শনের ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। খুব ভালোভাবে বালাজি দর্শন করার পর সেখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে গত 3 নভেম্বর রাত্রি 10টার সময় আমরা চেন্নাই এসে পৌঁছেছিলাম। আজকের এই ভিডিওটি দিয়েই শুরু করব পুদুচেরি বা পন্ডিচেরি সহ আমাদের তামিলনাড়ু ভ্রমণ সিরিজ। আজকে 4 নভেম্বর 2023 শনিবার। এখন বাজে হচ্ছে সকাল 10টা 10। আমরা আজকে চেন্নাই থেকে রওনা দিলাম পন্ডিচেরির উদ্দেশ্যে। গতকাল রাত্রি প্রায় 10:30টার সময় আমি চেন্নাইয়ের একটা হোটেলে চেক ইন করেছি। খুবই সাধারণ মানের হোটেল। কালকে রাত্রি 10:30টায় চেক ইন করেছি, আজকে সকাল 10টায় বেরিয়ে গেছি। এই রাতটুকুর জন্য ছিলাম সেই হোটেলটিতে। আর আমি এই চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার জন্য আমি একটি গাড়ি বুক করেছি। এই গাড়ি আমাকে চেন্নাই থেকে পন্ডিচেরি পর্যন্ত নিয়ে যাবে। পথে আমি মহাবলীপুরম দেখব, আর পন্ডিচেরিতে গিয়ে আমি সেখানে 2 রাত্রি থাকবো। পন্ডিচেরির বিভিন্ন জায়গাগুলো ঘুরবো এবং তারপরে আবার পন্ডিচেরি থেকে ফিরে আসব। এখন আমরা যাচ্ছি চেন্নাই শহরের মধ্যে দিয়ে। এখন আজকে ওয়েদার এখানে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছিল এবং কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে। আসলে এই সময়টায় মানে এই যে নভেম্বর ডিসেম্বর এই সময়টায় কিন্তু এই চেন্নাই অঞ্চলে বৃষ্টি হয়। যারা রিট্রিটেড মনসুন কথাটা মানে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু এই শব্দটার সাথে পরিচিত, তারা জানেন যে এই চেন্নাইতে শীতের শুরুতে এই সময়টাতে বৃষ্টি হয়। তা সেই বৃষ্টির কবলে আমরা কিছুটা পড়েছি। এখন দেখা যাক আজকে সারাদিন ওয়েদার কীরকম থাকে। ভালো থাকলে তো আমাদের পক্ষেই ভালো, আপনারাও জায়গাগুলো বেশ সুন্দরভাবে দেখতে পাবেন। আমরা এই যে যাচ্ছি চেন্নাইয়ের মধ্য দিয়ে, আর পাশে হচ্ছে এই যে মেরিনা বিচ, এই দেখা যাচ্ছে মেরিনা বিচ। চেন্নাই থেকে পন্ডিচেরি পর্যন্ত আপনি বাসেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন, কিন্তু আমি তাহলে গেলাম না কেন? ব্যাপারটা হচ্ছে যে এখানে চেন্নাই থেকে যে পন্ডিচেরি যাওয়ার বাসগুলো ছাড়ে সেগুলো ছাড়ে কোয়েম্বেডু বলে যে জায়গাটা, সেই জায়গাটা থেকে, এবং বিভিন্ন বাস পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ বাসই ছাড়ে হচ্ছে সন্ধেবেলায়, গিয়ে পৌঁছায় সেখানে রাত্রিবেলায়। আর তাহলে আমি যদি সেরকম যেতে চাই তাহলে আজকে আমার সারাটা দিন নষ্ট। আর সব থেকে যেটা বড় কথা যে এই চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার পথে ইসিআর মানে ইস্টার্ন কোস্টাল রোড এই রাস্তাটা ধরে যেতে হয়, এবং এই রাস্তাটার সৌন্দর্য হচ্ছে দিনের বেলায়। আপনার বাঁদিকে পড়বে পুরো সমুদ্র, অসাধারণ সৌন্দর্য। সেই সৌন্দর্যটা রাতে গেলে দেখা যাবে না। আর ট্রেনে যাওয়ার ক্ষেত্রে একটাই ট্রেন রয়েছে, যে ট্রেনটি সন্ধ্যে 6টার সময় ছাড়ে চেন্নাই থেকে এবং পন্ডিচেরি গিয়ে পৌঁছাবে সেটি রাত্রি 10:30টার সময়, এবং খুবই সাধারণ মানের ট্রেন, একেবারে প্যাসেঞ্জার ট্রেন। আমার ট্রেনটি পছন্দ হয়নি, আমি যার জন্য এই গাড়ি বুক করলাম। 13 টাকা পার কিলোমিটার হিসেবে গাড়ি নিচ্ছে, আর ড্রাইভারের জন্য পার ডে নেবে হচ্ছে 500 টাকা করে। তো এই হিসাবে আমি এখন যাচ্ছি। এখন গিয়ে দেখা যাক যে বাকি জায়গাগুলো আমি কিভাবে দেখতে পারি। চেন্নাই থেকে পন্ডিচেরির দূরত্ব মোটামুটি 152 কিলোমিটার মতন, সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা।
এই যে রাস্তাটা শুরু হয়েছে এটা হচ্ছে ইস্টার্ন কোস্টাল রোড। এই রাস্তা ধরে যাওয়ার দারুণ অভিজ্ঞতা একটা, আর ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে দেখুন সমুদ্র এখন একদম রাস্তার কাছে, দারুণ লাগছে। সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন কিন্তু দারুণ ঝকঝকে ওয়েদার। আর আমরা যাওয়ার পথেই আমরা মহাবলীপুরম দেখে নেব। চেন্নাই থেকে মহাবলীপুরমের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার মতন। আর মহাবলীপুরমে আপনি গাড়ি নিয়ে আসলে, গাড়ি নিয়ে যখন মহাবলীপুরমে ঢুকবেন তখন আপনাকে 75 টাকা দিয়ে এরকম একটি টিকিট কাটতে হবে। চেন্নাই থেকে তামিলনাড়ু ট্যুরিজমের কন্ডাক্টেড ট্যুরেও মহাবলীপুরম ঘুরিয়ে নিয়ে যাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। ডেসক্রিপশন বক্সে তামিলনাড়ু ট্যুরিজমের এই প্যাকেজটি সম্পর্কিত বিবরণ দেওয়া রইল। এখন আমরা এসে পৌঁছেছি মহাবলীপুরম বা মামাল্লাপুরমে। এই জায়গাটি 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর মধ্যে প্রধানত পল্লব রাজাদের সময়কালে সমুদ্রের তীরে গড়ে ওঠা এক অপরূপ ভাস্কর্যের নিদর্শন এখানে রয়েছে। ষষ্ঠ থেকে 8ম শতাব্দীর মধ্যে দক্ষিণ ভারতে পল্লব রাজবংশ ছিল একটি অত্যন্ত পরাক্রমশালী রাজবংশ, এবং সেই রাজবংশের একজন সুবিখ্যাত রাজা ছিলেন মহারাজ নরসিংহদেব। এই নরসিংহদেবের আরেক নাম ছিল মহাবলী, এবং তিনি এই জায়গাটি তিনি স্থাপন করেছিলেন। এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই কারণে এই জায়গাটির নাম হয়েছিল মহাবলীপুরম। আসলে মহাবলীপুরম ছিল একটি বন্দর শহর, এবং মার্কো পোলোর বর্ণনাতেও এই মহাবলীপুরমের উল্লেখ পাওয়া যায়। এই মহাবলীপুরমের অধিকাংশ স্থাপত্যই কিন্তু গ্রানাইট শিলায় তৈরি, এবং এই যে সমুদ্রের ধারে, প্রধানত সমুদ্রের নোনা হাওয়াতে যে বিভিন্ন স্থাপত্যগুলো, সেগুলো অন্য শিলায় তৈরি হলে সেগুলো নষ্ট হয়ে যেত। তা যাতে না হয় সেই কারণে অধিকাংশ স্থাপত্য গ্রানাইট শিলায় তৈরি। এই যে দেখছেন এখানে এই বিশাল পাথরের উপরে যে এই গোলাকৃতি অংশটা, এটাকে নাম দিয়েছে মাখন কা লাড্ডু বা বাটার বল, এরকম নাম দিয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এটা একটা ব্যালেন্সিং রক। এই যে বড় পাথরটা, এটা একটা বিন্দুতে দেখুন এই বড় শিলাখণ্ডের উপরে এটা অবস্থান করছে। এই রকম ব্যালেন্সিং রক আপনাদের আমি দেখিয়েছিলাম জব্বলপুরে। এরকম ব্যালেন্সিং রক রয়েছে কিন্তু আপনার মাউন্ট আবুতে, যেটাকে টোড রক বলা হয়। এখানেও এইটা একটি ব্যালেন্সিং রক। বিরাট বড় পাথর একটা পয়েন্টের উপর রয়েছে। শুধু তাই নয়, ইংরেজ আমলে নাকি বেশ কয়েকটা হাতির সাহায্যে দড়ি দিয়ে টেনে এই পাথরটিকে সরাবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরানো যায়নি। স্থাপত্যগুলিতে প্রধানত এখানে মহাভারতের বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন রূপরেখা, এগুলোকে প্রকাশ করা হয়েছে। এইখানে এই যে আমি যে জায়গাটির সামনে দাঁড়িয়ে আছি, এটিকে বলা হয় ভীমের রান্নাঘর।
মহাবলী নামটার অর্থ কিন্তু বিরাট পরাক্রমশালী পুরুষ, কিন্তু এখানে শুধুমাত্র নামই নয়, এই যে মহাবলীপুরমের স্থাপত্যগুলি, এই প্রতিটি স্থাপত্য কিন্তু গড়ে উঠেছে বিরাট বিরাট এক একটা পাথরের উপরে। এই যে আমি এখন যে স্থাপত্যের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে এটি হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মন্দির, এবং এই পুরো মন্দিরটি একটা পাথরের উপর কাটিং করে তৈরি করা। এইখানে সমস্ত স্থাপত্যগুলি হচ্ছে বড় বড় যে পাথরগুলি, সেই পাথরগুলির মধ্যে খোদাই করে তৈরি। এখানে দেখুন এই যে স্থাপত্যটি, এখানে এই পাথরের মধ্যে এখানে একই সাথে হনুমান, এখানে ময়ূর, এখানে একটি বড় হাতি যেটাকে বলা হচ্ছে ঐরাবত, এবং এখানে একটি শিশু হাতি, অর্থাৎ পুরো অরণ্যের যে একটা পারিবারিক চিত্র তার একটা অংশবিশেষ এখানে পাথরের মধ্যে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। আর মানুষ সবসময় বিভিন্ন পাথরের আকৃতির বিভিন্ন রূপ দেয়, কোনো আকৃতি গণেশ, কোনো আকৃতি শিব। এই যে পাথরটি রয়েছে, এই পাথরটিকে বলা হচ্ছে নন্দী পাথর। দেখুন অনেকটা দেখতে ওই নন্দীর যে উপরে মাথার অংশটা থাকে সেটা এই জায়গাটা। আমি এই যে মন্দিরটির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরটি হলো গণেশ মন্দির। এই মন্দিরটি তৈরি করেন নরসিংহ বর্মন, তার পুত্র পরমেশ্বর বর্মন। আর এখানে যতগুলি মন্দির রয়েছে, এই মন্দিরগুলি কিন্তু দ্রাবিড় শৈলীতে তৈরি মন্দির। দ্রাবিড় শৈলীতে যে মন্দিরগুলি তৈরি হয়, সেই মন্দিরগুলিতে কিন্তু কোনো চূড়া থাকে না। আমাদের উত্তর ভারতের মন্দিরগুলোর দেখবেন যে মাথার উপরটা সেটা হচ্ছে একটা কনিক্যাল শেপ হয়, একটা চূড়া থাকে এবং তার একটা শৃঙ্গ থাকে। আর এই মন্দিরগুলিতে কিন্তু কোনো চূড়া থাকে না, এই মন্দিরগুলির উপরের অংশ থাকে ফ্ল্যাট। এগুলো দক্ষিণ ভারতের বেশিরভাগ মন্দিরেই দেখবেন উপরের দিকটা থাকে ফ্ল্যাট, তার উপরে বিভিন্ন ধরনের কারুকার্য থাকে এবং চারপাশটি সমানভাবে নেমে যায়। বড় বড় পাথরের মধ্যে মোট 8টি গুহা এখানে তৈরি করা হয়েছে। এই গুহাগুলি হলো যেমন বরাহ, অতি বরাহ, কৃষ্ণ, গণেশ, তারপরে মহিষাসুর মর্দিনী, এইরকম 8টি গুহা এখানে রয়েছে। এই যে গুহাটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই গুহাটির নাম হচ্ছে বরাহ গুহা। একটা পাহাড়ের মধ্যেই এই গুহাটিকে কেটে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। ভেতরে অপূর্ব সুন্দর কারুকার্য। এই মহাবলীপুরমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ আর্কিটেকচার হচ্ছে অর্জুনের প্রায়শ্চিত্ত বা অর্জুনের গঙ্গাবতরণ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন যখন প্রায়শ্চিত্ত করতে যান, তার সেই যে প্রায়শ্চিত্ত গমনের যে দৃশ্য, সেই দৃশ্যটিকে এখানে পাথরের উপর কেটে ফুটিয়ে তোলা হয়েছে। এটি হলো পৃথিবীর বৃহত্তম স্টোন কার্ভিং আর্ট, মানে ওপেন স্টোন কার্ভিং আর্ট। খোলা আকাশের নিচে সম্পূর্ণ একটা পাথরকে খোদাই করে এই বিশাল ভাস্কর্য তৈরি করা হয়েছে। এর পাশে রয়েছে পঞ্চপাণ্ডব গুহা। মহাবলীপুরমের এই স্মারকগুলি 1984 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্মারক হিসাবে স্বীকৃতি পায়। মহাবলীপুরমে বিভিন্ন যে স্থাপত্যগুলি রয়েছে, এগুলোর একটার থেকে আরেকটার দূরত্ব কিন্তু কিছুটা রয়েছে। মানে এই যে আপনি যেখানটাতে আমরা এই অর্জুনের গঙ্গাবতরণ দেখলাম, এইখান থেকে আবার পরবর্তী দূরত্বটা হচ্ছে প্রায় 500 মিটার মতন, আবার সেখান থেকে তারপরের অংশটির প্রায় 1 কিলোমিটার মতন দূরত্ব। কাজেই এই টোটাল এরিয়াটা প্রায় আপনি ধরে নিতে পারেন 2-2.5 কিলোমিটার মতন। আমরা কিন্তু মহাবলীপুরমে ঢোকার জন্য একটা জায়গা থেকেই টিকিট কেটেছি এবং এই টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা। আপনারা কিন্তু এই টিকিটটা খুব সযত্নে রাখবেন, কারণ এই টিকিটটা যদি হারিয়ে ফেলেন তাহলে প্রতি জায়গায় গিয়ে আবার টিকিট কাটতে হবে। আর ছোট ক্যামেরার জন্য বললো কোনো চার্জ লাগবে না, আমার গোপ্রোর জন্য কোনো চার্জ নেয়নি। আর আমরা এখন যেখানে ঢুকছি, এই জায়গাটিতে
আগে 7টি মন্দির ছিল এবং মার্কো পোলোর সময় এই জায়গাটিকে 7th প্যাগোডা বলা হতো। এখন এখানে একটিই মন্দির অবশিষ্ট রয়েছে, এই মন্দিরটিকে বলা হয় তট মন্দির বা সি শোর টেম্পল। একদিকে সমুদ্র আর অন্যদিকে 1600 বছরের পুরনো মন্দির, আর এমন সুন্দর মেনটেন করেছে জায়গাটা, সব মিলেমিশে একাকার। আমরা যখন মহাবলীপুরমের ওই কেভগুলোর ওখানে ছিলাম, অর্থাৎ গুহা মন্দিরগুলোর ওখানে, তখন যা গরম ছিল, পুরো মানে ফটফটে রোদ। আর এখন এইখানে যখন আসলাম, এখানে কিন্তু বেশ কিছুটা আরামদায়ক, মানে মেঘ করেছে আর এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এখন একটু ওয়েদারটা সুদিং হয়েছে, এতক্ষণ খুব গরম লাগছিল, মেঘলা হয়ে গেছে তো। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির মধ্যেই আমরা এসে পৌঁছেছি মহাবলীপুরমের শেষ যে দ্রষ্টব্য জায়গাটি, সেটি হচ্ছে পঞ্চরথ। আর এই যে 5টি রথ এখানে রয়েছে, এর মধ্যে সবার প্রথমে রয়েছে দ্রৌপদী রথ, তারপরে রয়েছে অর্জুনের রথ, দুপাশে রয়েছে নকুল সহদেবের রথ, তারপরে ভীম, এবং সব শেষে হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠিরের রথ। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কোনো রকমে দৌড়ে গাড়িতে এসে উঠলাম, অনেকটাই ভিজে গেছি। যাই হোক, এখন আমরা মহাবলীপুরম দেখা শেষ করে মহাবলীপুরম থেকে যাচ্ছি পন্ডিচেরির দিকে। মহাবলীপুরম থেকে পন্ডিচেরির দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটার মতন। এখন বাজে হচ্ছে 1:15। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, অথচ দেখুন ওই দিকটা পরিষ্কার। আমরা পৌঁছে গেলাম পন্ডিচেরি, এখন বাজে 4:30। সময় লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। তার মানেই বুঝুন যে কত জায়গায় দাঁড়িয়েছি আর কত দেরি করেছি আমরা। যাই হোক, দারুণ সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর।